পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। জীবনটা শুরু হয়েছিল খুব সুন্দরভাবেই ছোটবেলায় বাবার কাছে। তারপরে যখন বিয়ে হয়, বিয়ের পরে আস্তে আস্তে বুঝতে পারি যে আমার নির্বাচনটা সঠিক নয়। তো সেখান থেকে দীর্ঘ 10 বছর তার সঙ্গে সংসার করি। মেয়েকে নিজের জীবনে একটা উপহার হিসাবে ধরে নিয়েছি। তার কারণ হলো কোনো একটা দিক যদি ভগবান কারো খারাপ করেন, আশা করি দ্বিতীয় দিকটা হয়তো ভগবান ভালো করেন। তো আমার মেয়ে আমার জীবনে একটা উপহারের মতোই। ছোট থেকে ক্লাস 2 পর্যন্ত বলছি, যা দেখে ওইটুকু বয়স অবধি পৌঁছেছিল, সেই সময় কিন্তু ও ঘুম থেকে উঠে দেখেছে মাকে কেউ প্রবলেমে ফেলছে, মার সঙ্গে কেউ বাজে ব্যবহার করছে। আবার রাতে যখন শুতে যাচ্ছে তখনও দেখছে যে আমার মায়ের সাথে কেউ খারাপ ব্যবহার করছে। আমি যখন আমার মেয়েকে নিয়ে আমার হাজবেন্ডের থেকে আলাদা হয়ে গেলাম, যখন আমার ডিভোর্স হয়ে গেল, তো আমার মেয়েকে নিয়ে আমি দেখেছি জীবনটা কতটা শক্ত। একা হাতে একটা মেয়েকে, একটা বাচ্চাকে মানুষ করা খুবই অনেক সংঘাত থাকে জীবনে। তো সেক্ষেত্রে আমি যখন ওকে নিয়ে আলাদা হই, তখন আমার মেয়ে খুবই ছোট, ক্লাস 2-এ পড়ে। তো সেই সময় ওর হয়তো অনেক আদর আহ্লাদ আবদার হয়তো ছিল, বাট সেগুলো হয়তো সেই মুহূর্তে আমি করে উঠতে পারিনি সেভাবে। বাট আমার মেয়ে কিন্তু সেই ব্যাপারে আমাকে সবসময় আমার সাথে ছিল। ছোট বয়সে বাচ্চাদের অনেক আবদার থাকে, বাট আমার মেয়ে কখনো আমার কাছে সে আবদারের সুযোগটা হয়তো পেয়ে ওঠে, বা কখনো কোনো অন্যায় আবদারও করেনি, বা জেদও করেনি যে আমাকে এটা না এনে দিলে আমি এই কাজটা করবো না, আমি পড়বো না, আমি ঘুমোবো না, খাবো না, কখনো করেনি। আমি হয়তো ছোটোবেলায় ওকে ওর পড়াশোনাটা সেভাবে হেল্প করতে পারিনি। কাজের সূত্রে আমাকে প্রায় বাইরে থাকতে হতো, আমি 3 বছর প্রায় বাইরেও থেকেছি। আমার মেয়ে তখন আমাকে ফোন করে বলতো, আমি একজন ডায়াবেটিক পেশেন্ট, যে মা তুমি কিন্তু সময় করে ওষুধটা খাবে, তুমি কিন্তু আমার জন্য চিন্তা করবে না একদম। বাইরে থেকে যখন ওয়েস্ট বেঙ্গলে আবার ফিরে আসি, তখন হয়তো এরকম হওয়া উচিত ছিল যে আমার হয়তো সকালবেলা উঠে আমার মেয়ের টিফিন বানিয়ে দেওয়া উচিত ছিল, বাট সেটা আমি কখনোই করতে পারিনি। দেখা গেছে যে আমার মেয়েই হয়তো ঘুম থেকে উঠে আমার জন্য চা বানিয়ে দিয়েছে। তো যখন ছোট ছিল তখন তো সবসময় আমার পাশে পেয়েছি। আর এখনও যখনই আমি কোনো সমস্যায় পড়ি, কোনো কিছু অসুবিধে হয় আমার জীবনে, আমি কিন্তু আমার মেয়ের সাথেই ডিসকাস করি। ওই কিন্তু আমাকে সবসময় ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইডের মতন আমার পাশে থাকে। আজকে মেয়ে এত বড় হয়ে গেছে, ক্লাস 2 থেকে আজকেও ফাইনাল ইয়ার অ্যাকাউন্টস অনার্স নিয়ে পড়ছে। তো এই জার্নিটা খুব সহজ ছিল না। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা অসুবিধা, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদের জীবনটা পেরিয়েছে। এমন একটা সময় ছিল যখন আমি খাবার কষ্টও করেছি, বাট আমার মেয়েকে আমি কখনো সেটা বুঝতে দিইনি, যাতে আমার কখনো আমার মেয়ের না এটা মনে হয় যে ওর জীবনে ওর বাবা নেই বলে ওর জীবনে কোনো অসুবিধা হয়েছে বা ওকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো আমি সবসময় বলবো হ্যাটস অফ টু আমার মেয়ে, আমার মেয়েকে আমি ভীষণ ভালোবাসি। আর খুবই ধন্যবাদ জি বাংলাকে এবং আপনাকে এবং আমার মেয়েকেও অবশ্যই, যে আমাকে এমন একটা স্পেশাল দিনে আমাকে এরকম একটা স্পেশাল উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো সৌমিলে এখন যখন ফিরে তাকাও, নিশ্চয়ই বুঝতে পারো মার কন্ট্রিবিউশন অনেক। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। যখন আমি ক্লাস 2-তে পড়ি, আমরা তখন দিদার বাড়িতে এসে উঠেছিলাম। যখন আসি তখন একটা কথা আমি ভেবেছিলাম যে আমার জীবনে হয়তো বাবা বলে আর কেউ নেই। কিন্তু সেই দিন থেকে আজ অবধি এতটা সময় পেরিয়ে গেছে, সত্যি কথা বলতে আমার মা আমাকে আজ অবধি কোনোদিনও বুঝতে দেয়নি যে আমার বাবা আমার জীবনে নেই। তুমি কি করতে? আমি লাস্ট 14 বছর চাকরি করছি। এই মুহূর্তে একটি কোম্পানিতে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড। নিজের ফ্ল্যাট এখনো করে উঠতে পারিনি, এখনো রেন্টেড আছি, বাট ভগবানের কৃপায় এখন রিসেন্ট একটি গাড়ি কিনেছি। আর আশা করছি সামনের বছর ভগবানের যদি আশীর্বাদ থাকে তাহলে নিশ্চয়ই একটা বাড়ি করতেই পারবো। নিশ্চয়ই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ছোট্টবেলা থেকে বড় করে তোরা সুস্মিতাকে, কিরম ছিল জার্নিটা? খুব একটা ভালো ছিল না জার্নিটা। বিয়ের 2-3 বছর আমার ভালোই গিয়েছিল। ওর বাবা ওকে খুবই ভালোবাসতেন। তো একটা অ্যাক্সিডেন্টের পরই আস্তে আস্তে ধীরে ধীরে সব বদলে যেতে শুরু করে। প্রথম দিকটা আমরা বুঝতেই পারিনি যে ওর বাবার বদলানোটা যে আস্তে আস্তে ও একটা মানসিক রোগের শিকার হতে চলেছে বা হয়ে গেছে। আমাদের বুঝতে অনেকটাই দেরি হয়ে যায়। তো সেক্ষেত্রে ওর বাবাকে ডাক্তার দেখানো হয়, কিন্তু কোনো লাভ হয় না। আস্তে আস্তে জিনিসটা বাড়তে থাকে। তার ফলে আমার সংসার করতে বা আমার ছেলে মেয়েকে মানুষ করতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। কারণ আমি কাকে দেখবো, বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে, না স্বামীকে, না বাচ্চাকে। এবং সেই সময় বাবার রোজগারও কাজে বেরোনো তো বন্ধ করে দিয়েছিল। পুরোটাই আমার শ্বশুরের উপর দায়িত্ব ছিল। আমার দেওয়ারও পাশে ছিল এদিক থেকে। আপনি বাইরে কাজ করতেন? আমি তখন বাইরে কাজ করতাম না। আর হাজবেন্ড এখন কেমন আছেন? দীর্ঘ 25-30 বছর ধরে লড়াই করে
ডাক্তার দেখিয়ে লুকিয়ে ওষুধ খাইয়ে এখন উনি স্টেবল। সুস্মিতা, মা তো আগে কাজ করতো না, এখন তুমি বলছো একই অফিসে কাজ করো, এটা কিভাবে হলো? মায়ের পড়াশোনার খুব শখ ছিল। এবার মায়ের যেহেতু খুব ছোটবেলায় বিয়ে হয়ে যায়, মা ক্লাস 11-এ পড়তে পড়তে, তো আর পড়া হয়ে ওঠেনি মায়ের। এবার আমি যখন কলেজে উঠলাম, মা আমাকে একটা জায়গাতে খোঁজ এনেছিল, জেন্টস তো প্রাইভেটে এখানে একটা পড়াচ্ছে। হ্যাঁ, আমার তো পড়ার খুব শখ, কিন্তু আমাকে তো এটা পড়তে দেবে না। ফ্যামিলি, মধ্যবিত্ত ফ্যামিলি যেরকম হয় যে এত বছর হয়ে গেছে এবার পড়াশোনা, তো আমি জোর করে, না আমার মা পড়বে, আমি জোর করে নিয়ে যাই একটা প্রাইভেটে ভর্তি করাই। ওখানে মা এইচএস দেয়, গ্র্যাজুয়েশন দেয়, এমএ পড়ে। তারপর মা ইন্টারভিউ দিয়ে চাকরি পায়। এবার আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি আমার মেয়ে হওয়ার পরে। তো আমি আমার ইন্টারভিউ দিয়ে আমি 1 বছর হলো কোম্পানিতে এসেছি। মা 2 বছর ধরে, 3-4 বছর ধরে রয়েছে। এখন বিষয়টা কেমন? মা মেয়ে সম্পর্ক এত বছর আছে, এখন দুই কলিগ, কিরকম অফিসে হয় ব্যাপারটা? মা ভীষণভাবে বন্ধু আমার। বিয়ের আগের থেকেই, মানে অ্যাকচুয়ালি সারাদিনের কাজে অত কথা হয়ে ওঠে না, অফিসে 2-4টে কথা হলো যেটা ইন্টারেস্ট না, মা এটা করতে হবে, ওটা করতে হবে, ব্যাস এইটুকু। সারাদিনে আর কোনো কথা নেই আমাদের, কিন্তু কোনো সমস্যা হলে মাকে আগে ফোন করতো। তো দুর্গা পুজোয় বাবা তো কোনোদিনই নিয়ে বেরোতো না। সেটা ছোটবেলা কি দুর্গাপুজো কি সরস্বতী পুজো কিচ্ছু ও জানতো না, আমরাও জানতাম না, কবে এসে কবে চলে গেছে। কিন্তু ও যেই বড় হলো 11-12-এ, তখন ও জোর করে বলতো মা চলো বেরোবো। মাকে দেখতে নিয়ে বেরোতেই তখন থেকেই প্রত্যেক বছর ওই একদিনই, আজও আমি একদিনই ঠাকুর দেখতে বেরোই ওর সাথে। আর এখানে আসার জন্য আমার শাশুড়ি ভীষণভাবে সাপোর্ট করেছেন, মানে উনি এনকারেজ করেছেন, যাও দিদি নাম্বার 1-এ। আমার শ্বশুরবাড়ি হচ্ছে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বরে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের বউ আমি সত্যিই লাকি যে ওর বাড়ির মতো শ্বশুর বাড়ি ও পেয়েছে, একটা ভালো শাশুড়ি, ওর আমার জামাই, ওর ননদ, একটা ভালো পরিবারে দিয়েছি। আর আমার হাজবেন্ডকে সবাই অনেকে বলেছিল ছেড়ে দেওয়ার জন্য, তা আমি বলেছিলাম না, যেহেতু নিজে পছন্দ করে বিয়ে করেছি, তা দেখলাম ও তো অসুস্থ, সেই তো অসহায়, ওকেও তো হেল্প করার দরকার, ও তো নিজের ইচ্ছায় কিছু করছে না। তো আমি সেদিক থেকে পুরো চেষ্টা করছি, এখনো ভালো আছে, ওষুধ খাচ্ছে, ডাক্তার দেখাচ্ছি। সুস্মিতা মতো মেয়ে, আপনার মতো স্ত্রী উনি পেয়েছেন। হ্যাঁ, আমার একটা ছেলেও, তাই জন্য উনি সুস্থ হয়ে উঠেছেন। ভালো থাকবেন অপর্ণাদি এবং সুস্মিতা। আপনিও ভালো থাকবেন দিদি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর আজকে ঘরে ঘরে জি বাংলা নিয়ে আমরা মনে প্রাণে ঘরের টানে চলে এসেছি নরেন্দ্রপুরে। আলাপ করব মিতাদির সাথে। নমস্কার মিতাদি। নমস্কার। ভালো আছেন তো আপনি? ভালো আছি। সঙ্গে কে রয়েছে? সঙ্গে আমার ছেলে রয়েছে। কি নাম তোমার? শুভম ভট্টাচার্য। নমস্কার। হচ্ছাজ পরিবারের বিরাট কর্মকাণ্ড, সকাল থেকে রাত অবধি চলছে। একদম। এত মানুষের অন্ন সংস্থান করা বড় কথা নয়। আপনার বাড়ি কোথায় ছিল বিয়ের আগে? আমার বিয়ের আগে দুর্গানগরে বাড়ি ছিল। ও, বারাসাত দুর্গানগর। বারাসাত দুর্গানগর। পড়াশোনা শেষ করে তারপরে আমি মাধ্যমিক অবধি পড়াশোনা করেছি। তারপরে আমার বাবা অসুস্থ, আমার বাবা অসুস্থ হওয়ার পর আমি চাকরির লাইনে যাই। আমি চাকরি করতে আরম্ভ করি, বেসরকারি সংস্থায় চাকরি করি। তারপরে আমার হাজব্যান্ডের সঙ্গে আমার আলাপ হয়। কি করে আলাপ হলো দাদার সঙ্গে? উনিও মার্কেট সার্ভেতে চাকরি করতেন, দুজনেই একই লাইনে ছিলাম। আচ্ছা। তারপরে আলাপ পরিচয় পরে আমরা 1.5 বছরের মধ্যে বিয়ে করি। 2002-তে আমার হাজব্যান্ডের চাকরি চলে যায়। ওনার চাকরি যাবার পর উনি খুব বেসামাল হয়ে পড়েন। আপনি এই বাড়িতে এসে চাকরি করলেন না? না, আমি শ্বশুরবাড়িতে এসে হাউস ওয়াইফ হয়ে গেছিলাম। কেন, মানে এটা কেন, মানে আপনার ইচ্ছা করলো না? না, আমার শ্বশুরবাড়িতে পছন্দ করতো না। একটা হাউস ওয়াইফ যা যা করে সেই রোলটাই আমি তখন করছিলাম। তারপরে হঠাৎ উনি ফিরে এলেন, বললেন আমার চাকরি চলে গেছে। চাকরি চলে যাওয়া তো মানে সংসারটা জলে পড়ে গেল। ছেলে ছোট, পড়াশোনা করে, বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি, কী করব, মানে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না যে কি করব। পুঁজি যা আছে সেটা ভেঙে খেতে গিয়ে, ট্রিটমেন্ট করতে গিয়ে। ট্রিটমেন্ট কেন, কি হলো? আমার শাশুড়ি অসুস্থ ছিলেন। আচ্ছা। উনি সেরিব্রাল অ্যাটাক ছিলেন, উনি বিছনাতেই থাকতেন, সেই একটা চিকিৎসার খরচা আছে। ভালো করে চিকিৎসা যখন আর টানতে পারলাম না, উনি স্পেয়ার করলেন। উনি যাবার পরে আমার হাজব্যান্ড আরও ভেঙে পড়লেন। এদিক ওদিক ঘোরাঘুরি করে, তখন ছোট ছেলে কি করে চালাবো। সবাই আমায় বলতে লাগলো যে তুমি এক কাজ করো, হোম ডেলিভারির কাজ আরম্ভ করো। আমি তখন হোম ডেলিভারি আরম্ভ করি। ওই সকালবেলা রান্না করে 12টার মধ্যে, 10টার মধ্যে, 9টার মধ্যে, যার যে টাইমে ছিল সেই টাইমে সব খাবার দিয়ে আসতাম। দিয়ে এসে দুপুরবেলা আবার বাজার করে নিয়ে এসে বিকেলে রান্না করে সন্ধ্যে 7টার থেকে আবার সব ডেলিভারি করতাম। এই করতে করতে ওনার তারপরে সেরিব্রাল অ্যাটাক হয়ে গেল। তখন ভাবতাম যে আমাকে না দাঁড়ালে তো সবাইকে নিয়ে ডুবে যাব, নয় শেষ হয়ে যাব।
তখন নিজেকে নিজেই জোর দিতাম, ভরসা দিতাম, আমাকে করতেই হবে, এতগুলো লোককে কী করে টানবো। ছেলে বুঝতে শিখলো, ছেলের সঙ্গে সঙ্গে তখন থেকে নিজের পড়াশোনা সামলে নিয়ে রাত্রিবেলা আমার সঙ্গে সঙ্গে বেরোতে আরম্ভ করলো, খাবার ডেলিভারি করতে। তো এই যে আপনাদের যে এখন যে রেস্টুরেন্ট বা হোটেল যেটা রয়েছে সেটা কি নাম? A1 সুরাহা। আহা, A1 সুরাহা। তো এই নামটা কি শুরু থেকেই রেখেছিলেন? এই নামটা শুরু থেকেই রেখেছিলাম। প্রথমে আমি মন্দিরে একটা দোকান করি, ছোট্ট দোকান, ঝুবড়ি। সেখানে মা ছেলেতেই রান্না করতাম, করে ভাত ডাল তরকারি এইসব করে বিক্রি করতাম। কত টাকা তখন খাবারের দাম ছিল প্লেট? প্লেট ছিল ওই 25 টাকা 30 টাকা এইরকম। কি কি দিতেন? ভাত দিতাম, ডাল দিতাম, তার সঙ্গে একটি ভাজা, একটা সবজি, এবার মাছ আছে, মাংস আছে, ডিম আছে, যে যেটা খেতে চাইবে। কেন অনেকেরই তো বাজেটের ওপরে নির্ভর করছে, খাওয়াটাও তাদের বাজেটের ওপর নির্ভর করছে। তারপরে সেইখান থেকে কিছু আস্তে আস্তে পুঁজি জড়ো করে আমরা এই বড় A1 সুরাহাটা আরম্ভ করি। অসাধারণ ব্যাপার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমাদের কলেজ থেকে একদিন এক্সকারশনে নিয়ে যাওয়া হলো। একটা প্রাচীন মন্দির ছিল অনেকটা দূরে। খুব কৌতূহল হলো আমারও। ও যখন আমাকে ওর সঙ্গে যেতে বলল, আমিও রাজি হয়ে গেলাম। কিন্তু সেখান থেকে ফেরার সময় নামলো তুমুল বৃষ্টি। দুহাত সামনে কি আছে কিচ্ছু দেখা যাচ্ছিল না। বাধ্য হয়ে একটা জায়গায় আমাদের আশ্রয় নিতে হলো। এত ঝড়, এত বৃষ্টি। মন করে কি দেখছো? চলো ভিজে ভিজেই চলি। সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু মায়ের চোখে কি ফাঁকি দেওয়া যায় রে শৈল? ঠিক ঠিক আমার কাছে ধরা পড়ে গেলি। আমি তোমাকে অনেকবার বলেছি মেয়ের বিয়ে দাও, বিয়ে দাও। শুনেছিলে আমার কথা? বলেছিলে মেয়ে আমাদের দেবী। আমার করুণায় নিশ্চয়ই কোথাও ভুল ছিল। ও কিন্তু আমাকে ফেলে পালাতে চায়নি। ও চেয়েছিল আমার আর আমার সন্তানের দায়িত্ব নিতে। কিন্তু বাবা ওকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। একটা কথা মাথার মধ্যে গেঁথে নাও, ভবিষ্যতে আর কোনোদিন যদি শৈলর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছো, বা এ বাড়ির আশেপাশে ঘুরঘুর করেছো, বা তোমাদের এই পাপের কথা কাউকে বলেছো, তাহলে পরদিন আর সূর্যের আলো দেখতে পাবে না। বাবাই সিদ্ধান্ত নিয়েছিল গর্ভপাত করানোর। তাও যখন সম্ভব হলো না, বাবা আমাকে নিয়ে চলে গেল দেওঘর। সবার অলক্ষ্যে জন্ম দিলাম আমার সন্তানের। বাবা বলল আমি মৃত বৎসা। আমার সন্তান মৃত অবস্থায় পৃথিবীতে এসেছে। শৈল, তুমি মৃত সন্তানের জন্ম দিয়েছো। সেই সন্তান মারা যায়নি, সেই সন্তানই হলো মৈনাক। আমি ওর কথা শুনে ডায়েরি পড়ে কিছুটা অনুমান করেছিলাম। কি আমাদের পরিবারের তো সবার নাম লেখা। শৈলমায়ের নামটা গোল করে লেখা কেন? আর আজ আমাকে বাঁচাতে নিজের ছুরির সামনে দাঁড়িয়ে আমাকে আড়াল করে। আমার ছেলেটার বুকে এত অভিমান জমেছিল, আমি ভাবতে পারিনি। মৈনাক আমার ছেলে। আমি ভেবেছিলাম আমায় ব্ল্যাকমেল করতে এসেছে। আমি ভেবেছিলাম আমি প্রথমে গৌরীকে মারবো আর গৌরীকে খুন করার সমস্ত দায় আমি মৈনাকের উপর চাপিয়ে দেব।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ডাক্তারবাবু, গরিব গরিব, তুমি এখানে কি করছো? দেখছো পেশেন্ট এরকম ক্রিটিক্যাল সিচুয়েশন, তোমার এখানে এখন থাকা উচিত নয়। গৌরী, যাও এখান থেকে। ঈশান, এখন এসব ছাড়ো, আগে বলো কি করতে হবে সেটা বলো। সেটাই তো বুঝতে পারছি না, এত ব্লাড লস হয়েছে যে প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে, আর প্রেশার স্টেবল না হলে তুমি স্টেরয়েডও চার্জ করতে পারছি না। আর এতটা সময় কি আমাদের হাতে আছে? দেখো, পেশেন্ট কিন্তু সিঙ্ক করে যাচ্ছে, যা বুঝতে পারছি। গরিব গরিব, এটা একটা হসপিটাল, তোমার মন্দির নয়। এখানে এভাবে কে গান গায়? এখানে মায়ের গান করা, মায়ের কাছে আশীর্বাদ চাওয়া তো কোনো দোষের নয় ডাক্তারবাবু। আজ সবাই মৈনাকের জন্য মায়ের আশীর্বাদ চাইছে গো। ঈশান, দেখো, তুমি আপত্তি করো না। মৈনাক মায়ের ভক্ত, মায়ের নামে গান হয়তো মৈনাকের নার্ভে একটা ওই গুড এফেক্ট দিতে পারে। আচ্ছা, তাছাড়া তুমি এটাকে ওই একটা মিউজিক থেরাপি হিসেবে নাও না। মায়ের নামের জোরে কি না হয় বলো তো? আশ্চর্য যুক্তি তোদের। গরিব গরিব, কি করছো? তুমি জানো ওই ফুলগুলো থেকে কত রকমের ইনফেকশন হতে পারে? আর ওই জল আমি তোমাকে খাওয়াতে দেবো না গৌরী। ঈশান, বাধা দিচ্ছ কেন বলো তো? অর্ণব, মায়ের আশীর্বাদী ফুল মনে নেই তোমার? শেষবার কিন্তু মায়ের আশীর্বাদেই তোমার প্রাণটা ফিরে এসেছে। আমি তো দেখতে পাচ্ছি। আমার হাত তো দিব্যি সচল হয়ে গেছে, আর হাতে তো বেশ জোরও পাচ্ছি। অর্ণব দাদা, এটা একটু খোলা যায় গো? জ্ঞান ফিরেছে। আমার মনে হয় প্রাথমিক ধাক্কাটা সামলে উঠেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বৌদি, আপনি কিন্তু না বলতে পারবেন না। সৌরনীলদা কিন্তু আমাদেরকে খুব ভালোবাসে, আর আপনি তো সৌরনীলদার বউ, সেই খাতিরেই আমরা এখানে আবদার করতে এসেছি। দেখুন, আমার একটা অনুষ্ঠান তো আছে, যেটা আমি বললাম, সেটা শেষই হবে সন্ধ্যে 7:30টায়। তারপর আমি সেই প্যান্ডেলে সন্ধি পুজোর অঞ্জলি দেবো। তার আগে তো আমার... আরে বৌদি, আপনি সন্ধি পুজোর অঞ্জলি আমাদের প্যান্ডেলেই দেবেন, আমরা আপনাকে ওখান থেকে নিয়ে আসবো, তারপর অঞ্জলি দিয়ে আপনি অনুষ্ঠান শুরু করে দেবেন, ব্যাস। কি বিমল কাকু, তাহলে কথা একদম হয়ে গেল? না, একটা কথা বাকি আছে। হ্যাঁ বলো মা। আপনারা আমার রেমিউনারেশনটা জানেন তো? তুমি তো আমাদের পাড়ার বউ। দেখুন, এটা তো আমার পেশা, আমার প্রফেশন।
এখন এর মাঝখানে যদি আমি এপাড়া ওপাড়া এসব গুরুত্ব দিতে শুরু করি তাহলে তো আমাদের প্রফেশনাল মানুষদের জন্য খুব মুশকিল হয়ে যাবে। তাই আপনারা দেখুন, নিজেদের মধ্যে কথা বলুন। আমি যে পরিমাণ টাকাটা চেয়েছি আপনারা যদি দিতে পারেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি চলে যাব সময় মতো। ঠিক আছে, চলো দেখি কি করা যায়। আমি যথেষ্ট খারাপ হতে পেরেছি, তাই না? ঠিকই তো আছে। ওরা যখন ও বাড়িতে গিয়ে বলবে যে জানেন মেঘ এই বলেছে, তখন তো ওরা ভাববে যে ইস, মেঘকে এত ভালো ভাবতাম আর মেঘ এরম ভাবে বলেছে। ছি ছি ছি, মেঘ এতটা বাজে। তার মানে তুই কি বলতে চাইছিস? কি হলো, কি হয়েছে বল? আমি বুঝতে পারছি না। তুই এরকম ভাবে কোনোদিন কথা বলিস না, কারোর সঙ্গে বলিস না। টাকার কথা এইভাবে বলি, এতগুলো টাকা। তোকে তো বলে দিতে পারতিস যে আমি যাব না। তাহলে তো আমি বেশি পরিমাণে খারাপ হতে পারতাম। আমাকে তো খারাপ হতে হবে, এতটা খারাপ হতে হবে যাতে নীল একবারই আমাকে ডিভোর্স দিয়ে দেয়। বাড়ির লোক যাতে বলে যে না না, মেঘের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। ওদের তো নতুন হঠাৎ করে ধারণা হয়েছে না যে মেঘ ভালো, আর এই ধারণা থেকে ওদের মেঘের প্রতি যে ভালোবাসা, মেঘের সঙ্গে যে সম্পর্কে রাখার ইচ্ছাটা তৈরি হয়েছে না, সেটা আমার ভালো লাগছে না বাপি। আমাকে খারাপ হতে হবে, অনেক অনেক খারাপ হতে হবে। আর ওদের তো মাঝে মাঝে নতুন নতুন ঘোর হয়, ওরা তো ঘোরে থাকে। এর আগের ঘোরটা ছিল যে মেঘ খারাপ, মেঘ ভালো না। এখনের ঘোর যে না না, মেঘই ভালো। আমি খারাপ হতে পারলেই না ওদের এই ঘোরটা কাটবে। আর আমি চাই ওরা ওই আগের ঘোরটাতেই ফিরে যাক, তাহলে আমি অনেক ভালো থাকবো, অনেক শান্তিতে থাকবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসবে তুমি মেঘ, তোমার মনে আছে গত বছর আমাদের বিয়ের পরেই পুজো ছিল। এবারের কেউ পাড়ায় অঞ্জলি দিতে যায় না। তোমার ইচ্ছে ছিল তুমি অঞ্জলি দিতে যাবে, আমি তোমাকে নিয়ে গেছিলাম। যশো দেহি দিশো দেহি রূপং দেহি জয়ং দেহি। আরে এত লোকের মাঝখানে তুমি কি করছো বলো তো? আমি কি করলাম? একটা ফুল ছিল, সেটাকে সরিয়ে দিলাম। বাজে কথা। অমনি বাজে কথা? আরে তুমি ফুল নিলে না? আমি তো অঞ্জলি দিই না, আমি তো এসেছি তুই তোমাকে গার্ড করবো। মানে আমি বলেছি যখন অঞ্জলি দিতে হবে, তুমি না? আবার অঞ্জলি? দাঁড়াও আমি দিচ্ছি, একটু দেখি। ভগবতী ভাগ্যং দেহি মে, পুত্রাং দেহি, ধনং দেহি, সর্বান কামাস্য দেহি। এত তাড়াতাড়ি চাই? কি এই যে বললে পুত্রান দেহি, তা বাজে কথা। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মেঘের কথা ভাবছিস দাদা ভাই? আমি কেমন আছে? ওষুধগুলো খাচ্ছে ঠিক মতো? খাচ্ছে।
ঠাম্মির মেঘের সঙ্গে দেখা করার খুব ইচ্ছে হচ্ছে দাদাভাই। ইচ্ছেটা তো একতরফা হলে কোনো লাভ নেই। আমার তো মনে হয় মেঘের কোনো ইচ্ছেই নেই। ঠাম্মি কি বলছিল জানিস? কি? ঠাম্মি বলছিল যে আমি চাই মেঘে বাড়িতে ফিরে আসুক, কিন্তু আমি তাকে কখনো ফিরে আসতে বলবো না। যেখানে তার এত অপমান হয়েছে সেখানে ফিরে আসতে বলার আমার কোনো মুখ নেই। আচ্ছা, তুই এই কথাগুলো আমাকে বলছিস কেন? একটাই কারণ দাদাভাই, প্লিজ সম্পর্কটা শেষ হয়ে যেতে দিস না। এটা তো আমি একেবারেই চাই না। দেখ, আমি চেষ্টাও করেছি, কিন্তু আমার অপরাধ বোধহয় ক্ষমার অযোগ্য। তাই মেঘার কোনোভাবেই কোনো কিছু শুনতে চাইছে না, হয়তো আর কোনোদিন শুনবেও না। আর শেষ পর্যন্ত হয়তো মেঘ আমার থেকে চিরকালের মতো আলাদা হয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাকে দেখলে অনেক টাকা আসবে। তোমার এই মিষ্টি মুখটা দেখে অনেক টাকা ইনকাম করতে পারবো। ট্রাফিক সিগন্যালে যখন গাড়ি দাঁড়াবে তখন গাড়ির কাছে এরকম করে ধাক্কা দিতে হবে, আর গাড়ির কাছ নেমে নামার পরে তোমাকে দেখবে আর এত এত টাকা দেবে। সেই টাকাগুলো জমিয়ে আমাকে দেবে। হ্যাঁ, বুঝেছ? চল 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 চল, ভাগ ভাগ ভাগ। জাস কি বললো? ওদের কোনো ট্রেস পাওয়া গেল? না স্যার, ওরা ঘাঁটি ছেড়ে দিয়েছে। ওই রাজা সুলেমান ও অনেক বড় খেলোয়াড় স্যার, গভীর জলের মাছ। ওকে ধরতে গেলে না ছিপ ফেললে হবে না, জাল ফেলতে হবে। পুরো শহর জুড়ে, পুরো অঞ্চল জুড়ে ওই রাজা সুলেমানের র্যাকেট ছড়িয়ে রয়েছে। বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলে মেয়েদের দিয়ে ওরা ভিক্ষে করায়, আর সেই ভিক্ষে করে কালেক্ট করা টাকার উপর দাঁড়িয়ে আছে ওই রাজা সুলেমান। ও এত সহজে ধান্দা ছাড়বে না। আপনি নিশ্চিত তো ম্যাডাম যে কাকন বেবি ওখানেই আছে? হ্যাঁ লক্ষণদা, তাই তো খবর পেলাম। কিন্তু এই রাজা সুলেমানকে এখন ট্র্যাক করা ভীষণ ডিফিকাল্ট, খুব চতুর। হ্যালো, সমরেশ চট্টোপাধ্যায় বলছি। হ্যাঁ বলুন। আমার মেয়ের কোনো খবর পাওয়া গেল? না, এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি, তবে সন্ধান চলছে। সন্ধান চলছে? কি সন্ধান করছেন আপনারা? আপনারা কি করছেনটা কি? হাতের উপর হাত রেখে বসে আছেন? একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেছে, তাকে আপনারা খুঁজে আনতে পারছেন না? এটা আপনাদের কেমন ডিপার্টমেন্ট? এক মিনিট। আমাদের ডিপার্টমেন্টকে গালি দেওয়ার আগে নিজের দিকে তাকান। আপনি কেমন বাবা? হ্যাঁ,
আপনার বিয়ে, সেই বিয়ের দিনে আপনার মেয়ে আপনাকে আর আপনার স্ত্রীকে ছেড়ে চলে যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, ফোন করলো অথচ কোনো কথা বললো না। দেখুন তো এই নাম্বারটা। এই নাম্বারটা পটাশ বলে কারোর। পটাশ? রাজা সুলেমানের লোক। তুমি কথাও বলতে পারছো না, শুনতেও পারছো না। তার মানে কি কাকুন ফোনটা করলো? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? কথা বলছেন না কেন? হ্যালো, কে বলছেন? হ্যালো, কি হলো? স্যার দেখুন না, একটা নাম্বার থেকে ফোন এসেছে কিন্তু কেউ কথাই বলছে না। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, আশ্চর্য, ফোন করলো অথচ কোনো কথা বললো না। ফোন করলো অথচ কোনো কথা বললো না। ফোন করলো, কথা বললো না? স্যার একবার দেখুন তো এই নাম্বারটা। দেখি, দাঁড়ো দেখছি। নন্দী স্যার, বোঝা এই নাম্বারটা একবার দেখো তো কার। দেখছি স্যার। ওকে, এ না। কে হতে পারে বলুন তো শতদা? আমাকে ফোন করলো কিন্তু আশ্চর্য ব্যাপার, কোনো কথা বললো না। স্যার, কে? এই নাম্বারটা পটাশ বলে কারোর। পটাশ? হ্যাঁ স্যার, তাই দেখাচ্ছে। পটাশ? এই ছেলেটার নাম আমি শুনেছি, পটল সমাদ্দার। পটল থেকে পটাশ হয়েছে। আচ্ছা, আর কিছু জানো ওর সম্বন্ধে? এক দুবার অ্যারেস্ট হয়েছে, রাজা সুলেমানের লোক। কিন্তু আমাকে ফোন করলো। রাইট রাইট। কি স্বয়ংভূ, তুমি মনে করো তুমি কথা বলতে পারো না, বাট ফোন ডায়াল করতে পারো। হ্যাঁ পারি। তুমি তুমি কথাও বলতে পারছো না, শুনতেও পারছো না। তার মানে কি কাকুন ফোনটা করলো? রাইট স্যার, রাইট। আমার সিক্স সেন্স সেটাই বলছে যে ফোনটা কাকনি করেছিল। ফোনটা ইমিডিয়েটলি ট্র্যাক করতে হবে স্যার। ওকে, এক্ষুনি ব্যবস্থা করছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার স্টমাকে পয়জন পাওয়া গেছে, আপনি জানেন তো? শুনেছি। আচ্ছা, আপনার কি মনে হয় কে এরকম করতে পারে? মানে কে আপনাকে পয়জন দিতে পারে? আমি কি করে বলবো, আমার কোনো ধারণা নেই। ধারণা নেই মানে? কি বলছিসটা কি তুই? পরাগ পলাশ ছাড়া এই কাজ কেউ করতেই পারে না। আর আমরা ওদের নামে কমপ্লেনও করে এসেছি। আমার সত্যি কোনো ধারণা নেই গো। কি করে বলি বলো তো কথাটা? শুধুমাত্র একটা অনুমানের ওপর ভিত্তি করে এই কথা তো বলা ঠিক না, এই কথাটা বলা উচিত না। আপনার এত বড় সর্বনাশ করলো আর আপনি বলছেন আপনার কোনো ধারণা নেই? আচ্ছা, আপনি কি কাউকে বাঁচাতে চাইছেন?
শিমুল, আমি যতদূর তোমাকে চিনেছি তাতে এটুকু বুঝেছি যে তুমি খুব স্পষ্ট বক্তা এবং সবসময় সত্যের সঙ্গে থাকো। তাই তোমার সত্যি যেটা মনে হচ্ছে তুমি সেটাই বলো না। আমার আসলে কিছু মনে হচ্ছে না সুচরিতা দি। আমি অতটা তলিয়ে কিছু ভাবতেও পারছি না। সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল বলুন তো, আপনার কাছ থেকেই জানতে চাইছি। স্যার স্যার हम लोग के बीच क्यों बोली? ওর তো বাত করতে কষ্ট হচ্ছে না। না দেখুন, আমি পারমিশন নিয়ে নিয়েছি, উনি কথা বলতে পারবেন, ওনাকেই বলতে হবে। স্যার, আমরা ভাসান থেকে খুব আনন্দ করে ফিরেছিলাম। ফেরার পর একটু মিষ্টি মুখের আয়োজন করা হয়েছিল, মিষ্টি আর শরবত ছিল। আমি দুটোই খেয়েছিলাম। খাওয়ার পর সবাই মিলে বললে একটু নাচ গান করবে, আনন্দ করবে। আমিও সবার সাথে নাচ করছিলাম। নাচতে নাচতে হঠাৎ কেমন যেন মাথাটা ঘুরে গেল। কেন মাথাটা ঘুরলো সেটা বুঝতে পারছিলাম না স্যার। আমি ভাবলাম হয়তো ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু পারিনি। পড়ে গিয়ে জ্ঞান চলে গিয়েছিল। তারপর আমার সত্যি আর কিছু মনে নেই। এর পরিপ্রেক্ষিতেই বলছি, আপনার কি মনে হয় কারা আপনার শত্রু? আপনার পরিবারে কোনো শত্রু আছে? দেখুন, আমার শাশুড়ি মা আমার বেস্ট ফ্রেন্ড, আর আমার ননদের ব্যাপারটা একটু আলাদা। ও আসলে একটু অক্ষম, ফিজিক্যালি মেন্টালি চ্যালেঞ্জড একটি মেয়ে। আর আমার স্বামী নিশ্চয়ই আমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চাইবে না। করতে যে পারে এটা তোর থেকে ভালো আর কেউ জানে না শিমু। তুই কি ওকে গার্ড করছিস? আমি কাউকে গার্ড করছি না বিপাশাদি, আমার সত্যি কোনো ধারণা নেই। আমাকে মেরে ফেলেও লাভটা কি হবে? লাভ এটাই যে তোমাকে একেবারের জন্য বাড়ি থেকে বের করে দেবে। তুমি তো বাড়ি ছেড়ে যেতে চাইছো না, সেই জন্য তোমাকে মেরে দিতে চাইছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ আপনার পাপের শেষ দিন। অনেকদিন ধরে ব্যবসা পেতে বসে আছেন তো, অনেক মানুষের ক্ষতি করেছেন, অনেক মানুষকে বোকা বানিয়েছেন, কিন্তু এবার খুব ভুল দিকে হাত বাড়িয়ে ফেলেছিলেন। আমার মেয়েকে মেরে ফেলতে চেয়েছিলেন, মিতুল পালের মেয়েকে। এটাই আপনার জীবনের সব থেকে বড় ভুল, প্রথম ভুল আর শেষ ভুল হয়ে থাকবে। এই মেয়ে, তুই আমার ডেরায় ঢুকে আমাকে ধমকি দিচ্ছিস? জানিস না আমি কে? তুই একা এখান থেকে বেরোতে পারবি? মিতুল পাল একাই 100। মিতুল পারে না এমন কোনো কাজ হয় না। ওষুধ নিয়ে আপনার অনেক কারবার তো, আজ মিতুলের ওষুধ পেটে পড়বে। ও নাকি আমাকে ওষুধ দেবে? এই মেয়েটাকে ধর। এই এবার বল, কিসের মাধ্যমে তুই বিষ দিস? বল, কেন বোঝা যায় না? বল, কিসের থেকে তোর দেওয়া বিষ মানুষের শরীরে ছড়াচ্ছে?
ওই তুই হাসছিস? বল, তুই কিসের সাথে বিষ দিস? কোথা থেকে আনছিস বিষগুলো? তোর দেওয়া বিষের অ্যাকশন কি করে নষ্ট হবে? বল! মার মার আমাকে মেরে ফেল মারতে মারতে, তবু আমি মুখ থেকে একটা কথাও বের করব না। বুঝতে পারবি না বিষটা কোথা দিয়ে ঢোকে। বলবি না, তাই তো? হ্যাঁ, আজ তোর এই মন্দিরেই তোকে আমি শেষ করে ফেলবো। দিদি ভাই, ও তো কিছুই বললো না। ওর খাওয়া ক্রিমিনাল, এত সহজে মুখ খুলবে না। আমাদের অন্য রাস্তা দেখতে হবে। হ্যাঁ, আমাদের গুগলি তো শাশুড়ি বলতে অজ্ঞান। যদি আমরা প্রমাণ ছাড়া চলে যাই, তাহলে মনোরমাদি যে আসল অপরাধী সেটাও কিছুতে বিশ্বাস করবে না। চন্দ্রানিধি, চন্দ্রানিধি এখন আমাদের শেষ সম্বল। ওনার কাছ থেকে সবকিছু জানতে পারবো। এই পক্ষাঘাত সারানোর ওষুধ আমরা চন্দ্রানিধিকে খাওয়াবো। কি বলছো কি মিতুল? হ্যাঁ, এই পেয়ারা বাবার ওষুধ দিয়ে পেয়ারা বাবার বিষ থেকে বাঁচার পথ বেরোবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার মা সেদিন আমায় কিছু বলতে চেয়েছিলেন। মনোরমাদির ব্যাপারে চন্দ্রানিধি কিছু জানতেন, আমাকে বলতে চেয়েছিলেন সে কথা। কিন্তু তার আগেই তোমার বাবা পক্ষাঘাতের ওষুধ খাইয়ে দেন, আর উনি অসুস্থ হয়ে পড়েন। উনি কিছু বলতে পারেন না। আমি তোমায় বলছি শ্রীতমা, আমি যদি ওষুধ খাওয়াই উনি সুস্থ হয়ে উঠবেন, আর উনি সুস্থ হয়ে উঠলে আমি সবকিছু জানতে পারবো। দয়া করে ওষুধটা খাওয়াতে দাও না শ্রীতমা। না না, তারপর আমার মা আরো অসুস্থ হয়ে পড়ুক, আমি কিছুতেই ওষুধটা খাওয়াতে দেব না। সীতামা, তুমি আবেগের বশে বুঝতে পারছো না, কিন্তু আমি তোমাকে বলছি, তুমি মিতুল আন্টির কথা শোনো, তোমার মায়ের কিচ্ছু হবে না। সীতামা, কোনো ভয় নেই, লোহা লোহাকে কাটে, শুনেছিস তো? আমার মনে হয় ওই বাবার ওষুধই হয়তো এই কঠিন রোগের সমাধান দিতে পারে। আমি তোমায় বলছি, এই ওষুধ খাওয়ালেই চন্দ্রানিধি সুস্থ হয়ে যাবে। আমার পুরো বিশ্বাস আছে এই ওষুধের ওপর। দয়া করে খাওয়াতে দাও শ্রীতমা, দয়া করে ওষুধটা খাওয়াতে দাও চন্দ্রানিধিকে। তুমি দেখো চন্দ্রানিধি ঠিক সুস্থ হয়ে উঠবে। ঠিক আছে, আপনারা সবাই যখন বলছেন খাওয়ান ওষুধ, কিন্তু আমার মায়ের যদি কিছু হয়েছে আমি কিন্তু কাউকে ছেড়ে দেবো। কিচ্ছু হবে না, কাউকে ছেড়ে দেবো না। আপনি এবার দেখো সব ঠিক হয়ে যাবে। চন্দ্রানিধি, চন্দ্রানিধি, চন্দ্রানিধি কি হয়েছে? মা, বৌমা, চন্দ্রানিধি কি হয়েছে? চন্দ্রানিধি, তুমি ঠিক আছো? চন্দ্রানিধি, মা, চন্দ্রানিধি, ও মা, কি হলো তোমার? মা চোখ খোলো না। ও মা চোখ খোলো না, কি হয়েছে তোমার? আপনি কি খাওয়ালেন মাকে? কি খাওয়ালেন? মা এরকম করছে কেন? কি খাইয়েছেন আপনি মাকে? মা, ও মা চোখ খোলো না, চোখ খোলো না মা। ও মা চোখ খোলো। ওনার তো সেন্স চলে গেল, এক্ষুনি ওনার পালস রেটটা চেক করতে হবে। কেউ ধরতে আসবে না আমার মাকে, কেউ ধরবেন না। আপনাদের সবার জন্য আজকে আমার মায়ের এই অবস্থা। মিতুল আন্টি, আপনি তো কথা দিয়েছিলেন, আপনার নাকি খুব ভরসা ছিল ওষুধগুলোর ওপর। আমি বারবার বারণ করা সত্ত্বেও আমার মাকে ওষুধগুলো খাওয়ালেন। এখন কি হবে? আমার মায়ের যদি কিছু হয়ে যায় ফিরিয়ে দিতে পারবেন আমার মাকে? বলুন, আপনাদের সবার জন্য আজকে আমার মায়ের এই অবস্থা। ও মা, মা বলো না, মা কি হলো বলো না। মা তুমি ওঠো, মা চোখ খোলো না, দেখো না আমি এখানে আছি। মা চোখ খোলো। মা, ও মা, মা ওঠো না মা। ও মা। চন্দ্রানিধি, চন্দ্রানিধি তুমি ঠিক আছো? চন্দ্রানিধি বলো না, তুমি আমাদের বাড়িতে সেদিন কি করতে এসেছিলে? কি বলতে এসেছিলে সেদিন এখানে? মিতুল, মিতুল তুমি প্লিজ একটু শান্ত হও। উনি এত তাড়াতাড়ি রিকভার হবেন না, ওনার কথা বলতে একটু সময় লাগবে। কি বলছো কলি দিদি? তাহলে এভাবে তীরে এসে তড়ি ডুববে?
চন্দ্রানিধি যদি না বলে কিভাবে গুগলির শরীরে বিষ ঢুকছে, তাহলে আমরা বিষটাকে আটকাবো কি করে? বাঁচাবো কি করে আমার গুগলিকে? কি করবো বলে বাবা, কি করবো আমি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যদি কেউ তোমার জন্য খুব বিপদে পড়ে যায়, তার জীবন বিপন্ন হয়, তাহলে তুমি কি করবে? আমি সবার আগে সেই মানুষটার জীবন বাঁচাবো। কিন্তু বয়া, সেটা করতে গিয়ে যদি তোমার সম্মানহানি হয়, লোকে যদি তোমায় ভুল বোঝে, তাহলে? বুঝবে, যে বেঁচে আছে সে তো সুযোগ পাবে নিজেকে ঠিক প্রমাণ করার, কিন্তু যদি মানুষটা বেঁচেই না থাকে, তাহলে তো নিজেকে প্রমাণ করার কোনো সুযোগ পাবে না। তাই সবার আগে দরকার সেই বিপন্ন মানুষটার প্রাণ বাঁচানো, যে কোনো পরিস্থিতিতে। তাতে যদি তোমার গায়ে লোকে থুতু ছেটাবে, তাতে কিচ্ছু যায় আসে না। তাছাড়া কিডন্যাপিং এর পর তুমি তো সবাইকে বোঝানোর চেষ্টা করলে যে তোমার কোনো সম্মানহানি হয়নি, অর্জুন তোমার কোনো ক্ষতি করেনি। কেউ বুঝলো না তো? তোমার কথা কেউ কানেই তুললো না। দেখো মিলি, লোকে নিজেরা নিজেদের মতন করে তোমাকে কাঠগড়ায় দাঁড় করাবে আর নিজেদের মতন করে বিচার করবে, কিন্তু তোমায় যেন কোনোদিন নিজেকে কাঠগড়ায় তুলতে না হয়, নিজেই নিজেকে প্রশ্ন করতে না হয় যে সেদিন সুযোগ থাকা সত্ত্বেও তুমি বিপন্ন মানুষটাকে বাঁচালে না কেন। কেমন? হ্যাঁ বয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম এই সিচুয়েশনে একমাত্র তুমি আমাকে সঠিক রাস্তা দেখাতে পারবে। কি হলো? আমি রাখছি বয়া, হ্যাঁ পরে কথা বলছি। কি ডিসাইড করলেন? আচ্ছা, আপনি বসুন, আগে কথা বলছি। বসুন। বলুন এবার কি ভাবলেন? আমি রাজি মিস্টার গোয়া। শিওর? আপনি ভেবে বলছেন তো? দেখুন, পরে আবার বলবেন না যে আমি আপনাকে ওয়ার্ন করি। আমি শিওর। ফাইন, তাহলে আজকে আপনাকে প্রেসকে একটা বিবৃতি দিতে হবে। আমি প্রেস মিটের অ্যারেঞ্জমেন্ট করছি। ইন দ্য মিনওয়াইল আমি অর্জুনের বেলের ব্যবস্থাও করছি। আজ রাতেই থানার বাইরে প্রেস মিটটা হবে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে তাহলে। মিলি, I must say, you're really a brave girl. তুমি নিজের লড়াই নিজেই লড়তে শিখে গেছো। আই স্যালিউট ইউ। অর্জুনকে না ছাড়ানো পর্যন্ত আমি কিচ্ছু নই, কিচ্ছু না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। থানার সামনে প্রেস কনফারেন্স করে লোক হাসাচ্ছে। এ কি রে রাহুল, তুই নীলির সম্বন্ধে এইভাবে কথা বলছিস কেন? এই মেয়েটা গুড ফর নাথিং। আমি ছাড়া ওর কোনো অস্তিত্ব নেই, আর সেটা আমি ওকে হাড়ে হাড়ে বোঝাবো। ইউ আর সিক রাহুল, তুই মানসিকভাবে অসুস্থ। মিলির ওপর ভরসা করাটা মনে হয় ঠিক হলো না। সাহসী ভেবেছিলাম, এত ভুল এস্টিমেট করলাম। আমাকে বিয়ে করতে হলে পুজোর সমস্ত নিয়ম কানুন তোমাকে পালন করতে হবে। তুমি বাড়ির বাইরে রাত্রি যাপন করেছো এক অপরিচিত পুরুষের সঙ্গে। এবার তো আমাদের ভেবে দেখতে হবে যে সত্যিই বিয়েটা দেবো কিনা। অবিনাশ দা, বাকি কথা আমরা পরে বলি, আজ আমরা চলি।
আজকে আমার আপনাদের সবাইকে এখানে ডাকার একটাই কারণ, আমি আপনাদেরকে জানাতে চাই যে অর্জুন সান্যাল আমায় কিডন্যাপ করেনি। কি বলছে এসব? ওর মাথা ঠিক আছে তো? তাহলে কে করেছিল ম্যাডাম? সে কি? তাহলে কি আপনার কোনো পুরনো শত্রু? কিন্তু তাহলে অর্জুন সান্যালের নাম উঠলো কেন? পুলিশ তাহলে কোন এভিডেন্সের ভিত্তিতে অর্জুন সান্যালকে গ্রেফতার করলো? আপনি কি স্টেটমেন্ট দিতে গেছিলেন নাকি স্টেটমেন্ট বদলাতে গিয়েছিলেন? আরে দয়া করে আপনারা মিলিকে বলতে দিন, আপনারা তো আপনাদের প্রশ্ন করেছেন, আরে ওনাকে ওনার উত্তরটা দিতে দিন। আমি যা বলছি সত্যি বলছি, অর্জুন আমায় কিডন্যাপ করেনি। আমি জানি না পুলিশ কোন প্রমাণের ভিত্তিতে অর্জুনকে অ্যারেস্ট করেছে, কিন্তু আমি এটা জানি যে অর্জুন নির্দোষ, ও কোনো ভুল করেনি। আর কিডন্যাপ করার প্রশ্নই উঠছে না, কারণ আমি আর অর্জুন একে অপরকে ভালোবাসি। সুতরাং কিডন্যাপ করার কোনো প্রশ্নই উঠছে না। আমরা জানতাম যে আমাদের বাড়ি থেকে এই সম্পর্কটা মেনে নেবে না, তাই আমি অর্জুনের সঙ্গে পালিয়ে গেছিলাম। স্বেচ্ছায়। আমি আবারও আপনাদের সবাইকে একটা কথা পরিষ্কার করে বলছি, আমি একজন প্রাপ্তবয়স্ক মেয়ে। আমি সম্পূর্ণ নিজের ইচ্ছেতে অর্জুনের সাথে পালিয়ে গেছিলাম। অর্জুন আমায় কিডন্যাপ করেনি। পুলিশের কাছে আমার একটাই দাবি, অর্জুনকে এই মুহূর্তে ছেড়ে দেওয়া হোক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সোমরাজবাবু, এই সোমরাজবাবু একটু উঠুন না, দেখুন আমার দিকে তাকিয়ে দেখুন, আমার সাথে কথা বলুন না। সোমরাজবাবু, 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 আপনারা কি ওটা জল দিন না প্লিজ। সোমরাজবাবু, সোমরাজবাবু, আমার কথা শুনতে পাচ্ছেন? সোমরাজবাবু, একটু সোমরাজবাবু, একটু জল। এই সোমরাজবাবু, সোমরাজবাবু, কি হয়েছে আপনার? কথা বলুন না। সোমরাজবাবু, চোখটা খুলে তাকান না। সোমরাজবাবু, উঠুন। সোমরাজবাবু, উঠুন। ম্যাডাম, স্যারের তো পালস পাওয়া যাচ্ছে না। না না, কি বলছেন আপনি? সোমরাজবাবু, এই সোমরাজবাবু, 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 উঠুন না। সোমরাজবাবু, সোমরাজবাবু, এই সোমরাজবাবু, পাচ্ছি না। কেন কেন? সোমরাজবাবু, 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 উঠুন না। সোমরাজবাবু, প্লিজ উঠুন না। সোমরাজবাবু, চলছে। সোমরাজবাবুর হার্টবিট চলছে। হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটাল, প্লিজ তাড়াতাড়ি কেউ একটা গাড়ি নিয়ে আসো প্লিজ। এমার্জেন্সি, এমার্জেন্সি, কেউ আছে? ডাক্তারবাবু, ডাক্তারবাবু আসুন। সরুন, 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 চেক করতে দিন। ভিড় ফাঁকা করুন। আমরা ফ্যাক্টরিতে ছিলাম, আমি বাইরে বেরিয়ে এসেছিলাম, ভেতরে একটা ব্লাস্টের শব্দ, উনি ভেতরে ছিলেন, আগুন জ্বলে উঠেছিল।
আমাকে যে করে হোক বাঁচাতেই হবে। উনি ঠিক হয়ে যাবেন তো ডাক্তারবাবু? প্লিজ বলুন না, উনি ঠিক হয়ে যাবেন তো? কি হলো, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? বলুন না উনি ঠিক হয়ে যাবেন তো? বলুন না উনি ঠিক হয়ে যাবেন তো? আপনারা ওকে ফিরিয়ে দেবেন তো আমার কাছে সুস্থ করে? প্লিজ বলুন, এরম করে তাকিয়ে থাকবে না প্লিজ। ম্যাডাম, যে কন্ডিশনে ওকে নিয়ে এসেছেন আমাদের হাতে সত্যিই কিছু নেই। আমরা আমাদের সমস্ত রকম চেষ্টা করব, বাকিটা ঈশ্বরের হাতে। উনি যা চাইবেন তাই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মায়ের শাড়ির কুচিটা একটু ঠিক করে দিবি, নিচু হয়ে গেছে। আসলে আমি তো তোর আর মেজদি ভাইয়ের মতো এত ভালো পারি না। কোয়েল শোনা, তুই সবিতা দিকে বল না, সবিতা দি ওইদিকে আছে। দেখ দেখ আমি পার্টি অ্যাটেন্ড করছি, কি করে এখন ওইদিকে যাই বলতো? আর বুঝতেই পারছিস আমি এখন হোস্ট। তুই যা সবিতা দিকে বল, সবিতা দি ঠিক করে দেবে, ঠিক আছে? যা 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 যা, আমি ওদের সাথে একটু কথা বলি। হ্যাঁ যা। মায়ের জন্য এইটুকু দিদি করতে পারবে না? পার্টি নিয়ে এত ব্যস্ত, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার। মা ওদিকে চলো, আমি দেখছি, এসো। আন্টি বলছি আপনাদের লাঞ্চ হয়নি তো এখনো, চলুন খেয়ে নেবেন, চলুন। না না, তিতি আসুক। তিতির চলে আসবে, আপনার এতক্ষণ কেন ওয়েট করবেন? আমি দোয়েল আছি, আমরা ওয়েট করব, ওরা এলে একসঙ্গে খাবো। কোনো অসুবিধা নেই, তুমি কি বেকার ব্যস্ত হচ্ছ? তিতির, সোমরাজ ওরা আসুক, আর তারপরে একসাথে আমরা লাঞ্চ করব। তুমি একদম চিন্তা করো না আমাদের নিয়ে। এই দিদি বলছি, আমরা তো ট্রেন থেকে নেমে তোদের বাড়ির দিকে অটো ধরতে গেছিলাম, আর একটু হলে ভাগ্যিস তুই ফোন করলি। কি ব্যাপারে? আর বলিস না সুমি, বাধ্য হয়ে আমি তোকে ফোন করেছি। কেন রে? সে অনেক কথা, ছাড়, পরে হবে। দাঁড়া, ও একটু আসছি, দাঁড়া। ওদিককার কোনো খবর পেয়েছো? ওখানকার অবস্থা তো জানি না সুদীপ, কিন্তু তোমার অবস্থা খুব খারাপ মনে হচ্ছে। তোমার তো মনে হচ্ছে নার্ভ ফেল করে যাবে। ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে তোমার নার্ভ ফেল করে গেছে। হ্যাঁ, ওখানকার অবস্থা জেনে তোমার দরকার নেই, শুধু এইটুকু জেনে রেখো যে তুমি কিছু দেখোনি, তুমি কিচ্ছু জানো না। ও কাম অন, জাস্ট ফরগেট ইট। এটা পার্টি টাইম সুদীপ, এসব নিয়ে মাথা ঘামাবে না, জাস্ট এনজয় পার্টি। যাও এবার এখান থেকে, যাও। এক্সকিউজ আস প্লিজ। কি দোয়েল, তোমার হাত খালি কেন? নো ড্রিঙ্কস, এত বড় একটা পার্টিতে। ওয়েট ওয়েট ওয়েট, আমি এ নাও, এই সফট ড্রিঙ্কটা আমি নিজে তোমার জন্য বেছে দিয়েছি। হোল্ড ইট, খাও। থ্যাংক ইউ মা। দোয়েল, আই এম সো হ্যাপি টুডে। আমি বলে বোঝাতে পারবো না, আমি ভীষণ খুশি। আমার নাচতে ইচ্ছে করছে। কিছুদিন পরে তো এরকম গ্র্যান্ড অ্যানিভার্সারি পার্টি তোমার আর জয়েরও হবে, তাই না? শুধু আমার আর দোয়েলের কেন, দাদা ভাই আর তিতিরেরও তো হবে একই সঙ্গে। ওদের অপঘাতে মৃত্যুতে শ্রাদ্ধ আর মৎস্যমুখী হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
তুমি রেডি তো? হ্যাঁ। চলো চলো তাড়াতাড়ি বেরিয়ে চলো, আমাদের হাতে সময় নেই, কোর্টে যেতে হবে আমাদের। কিন্তু নিচে তো গুন্ডারা রয়েছে। আমি আর সৃজন না ছাদে একটা প্ল্যান করেছি কাকু, বুঝতে পেরেছো? সেই প্ল্যান মতন আমাদের চলতে হবে। বলছি সৃজন, তুমি দেখো তো জয়ন্তর কাছে ফোনটা আছে কি? দাঁড়া দাঁড়া, আমি দেখছি। হ্যাঁ এই তো গুড। সৃজন, এখনকার দিনে না সবাই ওই ফিঙ্গার লক করে, বুঝতে পেরেছো? ওর আঙুল থেকে ওই লকটা খোলো তো। খুলে গেছে, খুলে গেছে। খুলে গেছে তো? আচ্ছা কাকু, আপনি একটু ভালো করে মনে করে দেখুন তো, ওই জয়ন্ত কি নিচে যারা রয়েছে গুন্ডাগুলো তাদেরকে ফোন করেছে এর মধ্যে? হ্যাঁ, ফোন করেছিল তো, কথা বলছিল, আমি শুনেছি। গুড, ভেরি গুড। তার মানে নিশ্চয়ই লাস্ট নাম্বারটা ওদের মধ্যে কারোর একটা হবে। এই সৃজন, ওদেরকে একটা ফোন করো আর এক্ষুনি উপরে আসতে বলো। আচ্ছা অপর্ণা, আমি বলছি আমরা যদি আমাদের প্ল্যান অনুযায়ী চলি তাহলে কাকু, কাকিমা আর রুচি ওদেরকে করিডোরের কোণে লুকিয়ে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমরা? আমি আর সৃজন দরজার পেছনে ওয়েট করবো, বুঝতে পেরেছিস? ওরা তিনজন যেই ঘরে ঢুকবে আমরা ঘর থেকে বেরিয়ে গিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেবো। আচ্ছা, কিন্তু আমাদের হাতে বেশি সময় নেই। কাকু, আপনার গাড়ির চাবিটা একটু আমার লাগবে। আমার তো ভয়, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কাকিমা, এখন এত ভয় পেও না, এখন ভয় পেলে চলবে না, আমাদের হাতে সময় নেই বেশি। দেখো, তোমাদের ওপরে ওরা কিন্তু এতক্ষণ ধরে অনেক অত্যাচার করেছে, এবার ওদেরকে শাস্তি দেওয়ার পালা। আজকে যদি সময় মতো আমরা কোর্টে না পৌঁছতে পারি তাহলে কিন্তু ভুল লোকের শাস্তি হয়ে যাবে, যারা আসল অপরাধী তারা কিন্তু ছাড়া পেয়ে যাবে। সেটা করলে হবে না, হাতে বেশি সময় নেই কাকু, ফাস্ট। বাবা মা এসো এসো, তাড়াতাড়ি যান যান, আপনারা তাড়াতাড়ি যান। আরে চলো তাড়াতাড়ি। হ্যাঁ দাদা, তাড়াতাড়ি উপরে চলে আয়, একটা ক্যাচাল হয়ে গেছে। এক্ষুনি আসছি দাদা, এক্ষুনি আসছি। চল উপরে চল, বওয়াল হয়েছে। দাদা রেখেছে, দাদা দাদা দাদা, আর কি হলো দাদা? রাজু, সৃজন, তুমি কি গাড়িটা বার করো? যাও রুচি, তাড়াতাড়ি আয়। কাকু কাকিমা তাড়াতাড়ি, চল চল চল, এসো। এসো এসো এসো। কাকু কাকিমা তাড়াতাড়ি, বলছি তোমরা সোজা আমার বাপের বাড়ি চলে যাও, আমরা রুচিকে নিয়ে এখন কোর্টে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আর মাত্র মিনিট 15 সময় আছে। তোরা যেভাবে পারিস কোর্টে পৌঁছে যা, রায় ঘোষণার আগে পৌঁছতে হবে কিন্তু। পৌঁছে যাবো কাকু, আমাদের পৌঁছতেই হবে। পড়না, আমরা যে অপরাধের বোঝাটা বয়ে চলেছি, এবার আমাদের মুক্তি দে প্লিজ। আসল অপরাধীরা ঠিক শাস্তি পাবে কাকু, তোমরা কোনো চিন্তা করো না, আমাদের হাতে সময় নেই। তোমরা এগো, রুচি ও গাড়িতে ওঠ তাড়াতাড়ি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার ডাকে সাড়া দিয়েই তো ভিকটিম সামনে এসে অপরাধীদের শনাক্ত করেছেন, তাহলে মিথ্যে মামলা বলছেন কেন? ওনাকে ভিকটিম সাজানো হয়েছে যাতে এই পুরো কেসটাকে ঘুরিয়ে দেওয়া যায়। আসল ভিকটিম, যাকে ওই দিন রাত্রিবেলা নিগ্রহের হাত থেকে আমার দেওর চয়ন দত্ত বাঁচিয়েছে, সে আসলে আমার বান্ধবী রুচিরা মিত্র। হ্যাঁ ধর্মপতা, আমি সেই মেয়ে। আমি বিজয়া দশমীর দিন বাড়ি ফিরছিলাম, রাস্তা ফাঁকাই ছিল, তখন হঠাৎ করে এই 4 জন গুন্ডা আমার উপর অ্যাটাক করে, আমার শ্লীলতাহানি করে। তখন ওই রাস্তা দিয়ে সার্জন চয়ন দত্ত যাচ্ছিলেন, উনি আমাকে বাঁচান। আমি ভয়তে লজ্জাতে কাউকে কিছু বলতে পারিনি, কিন্তু আলোকপর্ণা দেবীর লাইভের ডাক শুনে আমি আর থাকতে পারিনি। আপনার মানসিক অবস্থা নিয়ে আদালত সংবেদনশীল, কিন্তু আপনি আরেকবার অভিযুক্তদের ভালো করে দেখে বলুন তো, এরাই কি সেদিন রাতে আপনাকে হেনস্থা করেছে? ধর্মপতা উনি নিশ্চিত হবেন কি করে?
দশমীর রাতে তো উনি ছিলেনই না, ছিলাম তো আমি। উনি তো মিথ্যে সাক্ষী দিচ্ছেন। অর্ডার অর্ডার। কোর্ট চলাকালীন এইভাবে বিনা অনুমতিতে ঢুকে পড়ে আদালতে বিঘ্ন ঘটানোর সাহস আপনাদের হলো কি করে? ধর্মাবতার, মহামান্য আদালতকে অবমাননা করার ইচ্ছে বা সাহস কোনোটাই আমাদের নেই। আসলে এক্ষেত্রে আমরা একেবারে নিরুপায়। চয়ন দত্তের এই মামলাটার আসল অপরাধী যাতে সবার সামনে আসতে না পারে, আমরা যাতে তাকে আনতে না পারি, তার জন্য সব রকম শক্তি আমাদের উপরে প্রয়োগ করা হয়েছে মিলট। আমি বলতে বাধ্য হচ্ছি যে আজকে মহামান্য আদালতকে সম্পূর্ণ একটা ভুল দিকে চালনা করার জন্য একটা মিথ্যে কেস সাজানো হয়েছে, যাতে অপরাধীরা সবার সামনে আসতে না পারে, তার জন্য এটা করা হয়েছে। আর এই কাজটা করেছে পুলিশ প্রশাসন। ম্যাডাম, এটা কোর্ট, এটা কোনো গল্প বলার আসর নয়। আপনার সাহস তো কম না, একে আপনি বিনা অনুমতিতে কোর্টে ঢুকে গেছেন, তারপর পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আঙুল তুলছেন। ধর্মাবতার, আমি প্রমাণ করে দিতে পারি যে আমি মিথ্যে কথা বলছি না, আমি মিথ্যে অভিযোগ করছি না। আমাদেরকে একটা সুযোগ দেওয়া হোক। আচ্ছা ধর্মাবতার, আদালত তো সত্যের জন্য লড়াই করে, আর আজকে আপনার চোখের সামনে দিয়ে কয়েকটা অপরাধী এইভাবে আইনের ফাঁক গলে বেরিয়ে যাবে, আর আমরা কিচ্ছু করতে পারবো না, সেটা তো হতে পারে না। আপনি দয়া করে আমাদেরকে আসল সত্যটা সবার সামনে আনতে দিন। ধর্মাবতার, ওরা দুজন সাংবাদিক, ওরা সব সময় মানুষের সামনে সত্যিটা তুলে ধরেছে। আর আজ যদি ওদের সত্যের জন্য লড়াই করতে না দেয়া হয়, তাহলে আমার ভাইটা বিচার পাবে না, ইওর অনার। আপনি দয়া করে অনুমতি দিন। আমি জানি উনি কে। উনি সাংবাদিক আলোকপর্ণা দত্ত। আপনি তো লাইভ করে ভিকটিমকে বয়ান দেওয়ার অনুরোধ করেছিলেন, আমি দেখেছি সেই লাইভটা। আপনার ডাকে সাড়া দিয়েই তো ভিকটিম সামনে এসে অপরাধীদের শনাক্ত করেছেন, তাহলে মিথ্যে মামলা বলছেন কেন? বলছি কারণ উনি তো ভিকটিমই নন। ওনাকে ভিকটিম সাজানো হয়েছে যাতে এই পুরো কেসটাকে ঘুরিয়ে দেওয়া যায়, যাতে আসল অপরাধীরা প্রকাশ্যে আসতে না পারে। আসল ভিকটিম, যাকে ওই দিন রাত্রিবেলা নিগ্রহের হাত থেকে আমার দেওর চয়ন দত্ত বাঁচিয়েছে, সে আসলে আমার বান্ধবী রুচিরা মিত্র। এই যে সে। হ্যাঁ ধর্মাবতার, আমি সেই মেয়ে যাকে নিগ্রহের হাত থেকে বাঁচাতে গিয়ে চয়ন দত্তের আজকে এই অবস্থা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খুব খোলো, জলটা খাও। ফুলকি জলটা খাও বলছি। ফুলকি জলটা খাও, নাহলে কিন্তু ঘুষি মেরে দেবো আমি। ফুলকি, ফুলকি ধরতে পারলে কিন্তু খুব জোরে ঘুষি মারবো। একটা লিমিট আছে। ফুলকি দাঁড়াও বলছি। আর কি হচ্ছে নাকি? আমি ছড়াছড়ি গেল এখন তোমার সাথে। এই দাঁড়াতে বলছি না। ফুলকি, ফুলকি, ফুলকি দাঁড়াও বলছি। ফুলকি, আরে কি হচ্ছে নাকি? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? তোমাকে ওষুধটা খেতে সমস্যা কি হচ্ছে তোমার? ফুলকি দাঁড়াও বলছি। কি মনে হচ্ছে রোহিত রায় চৌধুরী এরকম ছেলে মানুষের গার্ড দেখে থেমে যাবে? গার্ড করবে না নিজেকে? দেখি কেমন পারো। গুড। নট ব্যাড। এইবার বেঁচে থাকো। কোথায় পালাবে? কোথায় পালাবে তুমি? কোথায় পালাবে? খুব ডিফেন্স শিখেছো না? দেখি দেখি কেমন দেখি। তোরা ছোটাছুটি করছিস কেন বলবি? ওষুধ খাইনি। ওষুধ খাইনি? ফুলকি ওষুধ খাসনি? মা স্যার আমাকে ঘুষি মারছিলেন। ভাই ঘুষি কি মানেটা কি? ঘুষি মারছো? হ্যাঁ দিদি, স্যার আমাকে ঘুষি মারছিলেন। ফাজলামো বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকেছে। ওষুধ খাইনি, তার উপর আবার বড় বড় কথা বলছে। আচ্ছা তুই ওষুধ কেন খাসনি সেটা তো বলবি। আরে বাবা, আজকে আমি জল ওষুধ কিচ্ছু খেতে পারবো না। আজ তো পুজো, মা কালীর কাছে স্যারের মঙ্গলের জন্য আমি উপোস করেছি। মানে এই শরীরে এই পাকামো করতে কে বললো তোমায়? বারে একজন আমার জীবন ফিরিয়ে আনলো, আমাকে সুস্থ করে তুললো, তার জন্য আমি এইটুকু করতে পারবো না? অবশ্য
মা কালী আমার কথা শুনবে কিনা জানি না, হয়তো শালিনী ম্যাডামও স্যারের জন্য উপোস করেছে, মা কালী তার কথাই শুনল। আসলে ফুলকি দাস তো স্যারের কেউ হয় না। ফুলকি ভাই, কি হলো বলো তো? কাল ছাদে ভূত চতুর্দশীর প্রদীপ দেওয়ার পর থেকে মেয়েটার যেন একটু অভিমান হয়েছে। শালিনী ওকে কিছু বলেনি তো? তুই আবার ওকে কোনোভাবে কষ্ট দিয়ে বসিসনি তো? দেখ রোহিত, মেয়েটা কিন্তু অনেক বড় ফাড়া কাটিয়ে উঠেছে। সেই কথাটা কি আমি ভুলে গেছি বলে মনে হচ্ছে তোমার? সকাল সকাল ওর পেছনে ওষুধ নিয়ে আমিই ছুটছি, ঠিক আছে? কি যে ভাবো আমায় এমিনেন্স। ফুলকিকে তো কিছু বলাও যাবে না, যা বলে গেল তারপর। ফুলকির অভিমান হয়েছে জানি, কিন্তু শালিনী কি বলেছে সেটা কাল ফুলকিকে কিভাবে বলতাম? অভিমানটা ভাঙাতে হবে দেখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার? স্যার পেছনেই দাঁড়িয়ে আছে, অথচ ফুলকি দাস একবারও তাকাচ্ছে না। বেশ রাগ হয়েছে মনে হচ্ছে। কাকে বোঝাবো? রোহিত ফুলকির প্রতি আকর্ষিত হচ্ছে, এখনো নিচে হয়তো সেটা রিয়েলাইজই করতে পারছে। দিকে তাকাবো না, কিন্তু তুমি এই শক্তিটা দেবে আমাকে। আমি রাগ করেছি। আমাদের আবার একটা বোমা ফেলতে হবে, কিন্তু বোমাটা কি? গতকালও স্যার ওই শাকচুন্নি ম্যাডামকে বেশি পাত্তা দিল। ফুলকি দাসের এটাই ভালো লাগেনি একদম। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। গিন্নিমা, বলছি অনেকেই তো উপোস করে আছে, তাই অঞ্জলিটা একটু আগে দিয়ে দিই। হ্যাঁ ঠাকুর মশাই, এই কে কে অঞ্জলি দেবে এদিকে এসো। এই ফুলকি, তুই আগে আয়, তুই তো উপোস করে আছিস। হ্যাঁ, তুই উপোস করে আছিস? বলিস কি? বোঝো খণ্ড মেয়ে। হ্যাঁ জেঠুমনি, উপোস তো করতেই হতো। মা কালী এত আশীর্বাদ করলো, আর এইটুকু পারবো না? সামনে এসো। মা কালীকে বলো উনি যাতে তোমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। মা কালী, স্যার একেবারে সবার সামনেই আমার পাশে এসে দাঁড়ালো। এটা ঘটলো? প্রদুতা ঠিকই বলেছে, আমাদের অন্য একটা প্ল্যান করতে হবে। রোহিত সত্যিই ফুলকি দাসের বড্ড কাছাকাছি চলে যাচ্ছে। কি করব, কি করব যাতে রোহিত পুরোপুরি ভেঙে চুরে যায়? কি করব? আমাকে শক্তি দাও, আমি যেন ফুলকিকে একটা লক্ষ্য দিতে পারি, ওকে বক্সিং শেখাতে পারি। ফুলকি যেন খেলাটাকে ভালোবাসতে পারে। মা, এটা ফুলকির জীবনের একটা বড় লক্ষ্য হবে। তাহলে আমি সরে গেলে অত কষ্ট পাবে না মেয়েটা।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হয়েছে তোর? কুশবাবু আস্তে আস্তে ও মা এরকম করছিস কেন ভাই? শরীর খারাপ করছে ও কি হয়েছে তোর? কি গো ঢুল কি হচ্ছে? আমাকে তো বলে যাওনি কেন বলো তো? কি 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 হয়েছে? এরকম করছিস কেন তুই? আমার ডাকুনি কেন বলো তো? কি হলো? ওরা আমাকে ধরে নিয়ে গেছিল। কি? ওরা আমাকে ধরে নিয়ে গেছিল। কি কি বলছো তুমি কুশবাবু? কারা নিয়ে গেছিল? কোথায় নিয়ে গেছিল? ওরা আমাকে ধরে নিয়ে গেছিল সন্ধ্যাবেলায়। আরে এ কি তোমরা কি করছো? আরে সারা রাত আমাকে আটকে রেখেছিল। এখন খুব ঘুম পাচ্ছে, মাথাটা কেমন করছে। কুশ, তুই কি বলছিস বলতো? সারা রাত আটকে রেখেছিল মানে কি বলতে চাইছিস তুই? কি জানি বাবা, রাঙা ঠাকুরপুর কি আবার মাথার ব্যামোটা বাড়লো নাকি? কি সব বলছে? হ্যাঁ কুশবাবু, সন্ধ্যাবেলা তো তুমি ব্যবসার কাজ মিটিয়ে তারপর বাড়িতে এলে, বাড়িতে তারপর মা মহালক্ষ্মীর পুজো হলো, তারপর তুমি বাবাকে নিজের হাতে প্রসাদ খাইয়ে দিলে, তারপর ঘরে গেলাম আমরা, তুমি ঘুমোলে। না পাখি, না আমার মনে পড়ছে না। আমার কুশবাবু, তোমার সত্যি মনে পড়ছে না? কি গো, তুমি ঘরে গেলে, তারপর বললে আমার শরীরটা একটু খারাপ করছিল, কিন্তু এখন ঠিক আছে, তুমি পাকে ঘুমিয়ে পড়ো। আমাকে তো তুমি ঘুমোতে বললে, আমি তো ঘুমিয়ে পড়লাম। তারপর সকাল হতেই আমি এখানে এসে দেখলাম তুমি নেই, ঘরেও কোথাও নেই। কোথায় চলে গেছিলে তুমি? আমি সকালে বেরিয়েছি। আমি তো কাল থেকে বাড়িতে ছিলাম না। রাঙাবো শোনো, গো বলছি কি ওই হলো না তো, মানে কুশের ওই ভুলে যাওয়ার রোগটা বা চাগার দিল না তো? মানে কদিনে মাথার উপর দিয়ে যা চাপ যাচ্ছে। বড় মা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, যদি কুশবাবু গতকালের ঘটনা ভুলে গিয়েও থাকেন, তাহলে যেগুলো ঘটেনি সেগুলো কেন বানিয়ে বানিয়ে বলবেন? এমনটা তো উনি কখনো করেন না গো। সেই তো ঠিক। রাঙা বউ, মাথা খারাপ মানুষদের এরকম তো নানান উপসর্গ মাঝে মধ্যে দেখাই যায়, এতে নতুন কি আছে? সেরকমই কিছু একটা হবে হয়তো। আস্তে দাঁড়ান বড় মা। কুশবাবু, বলছি, তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছিলে গো? স্বপ্ন দেখেছিলে যে তোমাকে কেউ ধরে নিয়ে গেছে, তাই তুমি সকালবেলা বেরিয়েছিলে? তুমি কোথাও বেরোলে আমাকে তো একটু ডেকে নিয়ে যাবে, বলো? না, আমি কি স্বপ্ন দেখি? আমার কিছু মনে পড়ছে না। মাথাটা কেমন করছে। শোনো না, একটু ঠান্ডা মাথায় একটু মনে করার চেষ্টা করো। একটু তুমি যদি মনে করে বলতে পারো না, তাহলে দেখো সবটা পরিষ্কার হয়ে গেছে। একটু মনে করার চেষ্টা করো না গো। একটু আমাদেরও আপনার কাছে কিছু জানবার আছে মিস্টার কুশির। সোমবার আপনি ঠিক কোথায় ছিলেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কুশিল যে নির্দোষ এটা এত সহজে প্রমাণ করা যাবে না ম্যাডাম। যে গুলি খেয়েছে তার বয়ানকে আইন বেশি গুরুত্ব দেবে। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি কেন গুলি মারবো? হ্যাঁ, আমি একটা সামান্য ব্যবসা, আমি এই সমস্ত জিনিস কোথায় পাবো? আমি কাউকে গুলি মারি না। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি কিচ্ছু করি। শান্ত, আপনাদের ভুল হচ্ছে। তোকে কেউ ফাঁসাচ্ছে মনে হচ্ছে কুশ। সেটা কে হতে পারে? শান্ত, কুশবাবু শান্ত। আর দেখুন যে লোকটা গুলি খেয়েছে সে যে সত্যি কথা বলছে তার কি প্রমাণ আছে? এর থেকে তো আরো সহজ এটা প্রমাণ করা যে কুশবাবু অতি ভদ্র এবং শান্ত একটা মানুষ, যে এমন একটা নিষ্ঠুর কাজ কোনো অবস্থাতেই করতে পারে না। তারপরেও যে কেন লোক ওর বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে কে জানে বাবা। আর দেখুন
আপনারা হাজারটা সাক্ষী পাবেন এমন, যারা যারা আমার এই কথাটাতেই সায় দেবে। আমাকে যেতে হবে না, আপনি আমাদের পাড়ায় যান, পাড়ার মানুষজনকে জিজ্ঞাসা করুন, ওনারাও একই কথা বলবে। আমাদের ফ্যাক্টরিতে যান, ফ্যাক্টরির কর্মচারী দাদাদেরকে জিজ্ঞাসা করুন, তারা সবাই একই কথা বলবে যে আমাদের কুশবাবু এমন কাজ কখনো করতে পারে না। তারপরেও তো থানায় ওনার নামে দুটো রেকর্ড আছে। আর সেই দুবারই কিন্তু কুশবাবু নির্দোষ প্রমাণিত হয়েছে। আর যারা দাবি করেছিলেন যে কুশবাবু দোষী, তারা সবাই কিন্তু ভুল প্রমাণিত হয়েছিলেন। দেখুন, আমি হাত জোর করে বলছি, অসুস্থ মানুষটাকে নিয়ে আর দয়া করে টানা হেঁচড়া করবেন না। এখন ওনাকে নিয়ে আমাদের টানাটানি করার আর কিছু নেই, কিন্তু যিনি গুলি খেয়েছেন তিনি সুস্থ হলে এই কেসটা আবার চালু হবে। আগে থেকে জানিয়ে গেলাম, তখন যেন আসামি ফেরার না হয়ে যায়। আমি আসামি নই, বিশ্বাস করুন। আমি এইসবের সাথে কোনোভাবে যুক্ত নই। আমি সেটা তো সময় বলবে কুশবাবু। আপাতত আপনাকে আমরা নিয়ে যাচ্ছি না, তবে আপনাদের সবাইকে ইনফর্ম করে গেলাম, সাসপেক্ট হিসেবে ওনার উপরই নজর থাকবে 24 ঘন্টা। তাই কোনোভাবে স্টেশন লিভ করবেন না। কেন ধরে এনেছেন আমার কুশবাবুকে? দয়া করে ওনাকে ছেড়ে দিন না, ছেড়ে দিন না। আরে রকি থেকে কুশ গা ঢাকা দিয়ে জম্পেস রাম রেখেছে নিজের। কুশ বাবু, ওর সঙ্গেই আমার মেয়ের বিয়ে হয়েছিল। ও রকি। না না, আমি রকি নই। বাকি উনি কেন বিশ্বাস করছেন না? আমি সত্যি রকি নই, আমি কুশশীল। রকি তো এসব গুলি চালাতে টালাতে পারে, আবার রকিকে কুশবাবুর মতো দেখতে। আর রকি যদি কুশবাবুর যমজ ভাই লব হয়, তাহলে কুশবাবুর নামে যে অপরাধের দায়গুলো আসছে, সেগুলো আসলে লব করছে না তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভীম, অর্জুন, ওই দেখো গুহা। রক্তবীজের এখানে পৌঁছানোর আগেই আমাদের ওই গুহার ভিতরে লুকিয়ে পড়তে হবে, তবেই আমরা মায়ের এই জ্যোতিকে রক্ষা করতে পারবো। চলো চলো, তাড়াতাড়ি চলো। রক্তবীজের থেকে পালিয়ে এই গুহায় লুকোতে চাইছিস? কিন্তু সেটা তো হবার নয়। তাহলে এবার পরিকল্পনা কি তোদের? এই জ্যোতি মরার আগে দিবি না তারপর? রক্তবীজের থেকে পালাতে পালাতে হাঁপিয়ে গেছিস তো, তাহলে প্রতীক্ষা কিসের? দাঁড়িয়ে আছো কেন? বিনাশ করো এই বালকদের। দাদা, ও কে যে আমাদের রক্ষা করতে এসেছে? ভীম, আলোর জ্যোতি এত যে কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু কানাই একটা কথা সব সময় বলে, ধর্মে রক্ষতি রক্ষত। অর্থাৎ যে ধর্মকে রক্ষা করে, ধর্ম তাকে সব সময় রক্ষা করে। রক্তবীজ, তুমি কি ভেবেছিলে যে তুমি আবার শরীর ধারণ করবে আর কেউ তোমার বিনাশ করতে পারবে না? যতবার সংসারে অশুভ শক্তিরা নানা রূপে ফিরে আসবে, তাদের বিনাশ করতে প্রত্যেক নবরাত্রিতে আমি আসব। আমি তোমারই অপেক্ষায় ছিলাম জ্যোতির্ময়ী দেবী। আমরা এখানে তোমার জীবন জ্যোতি নিভিয়ে দিতে এসেছিলাম, আর তুমি স্বয়ংই মৃত্যুর মুখে এসে দাঁড়িয়েছো। মনে হয় তুমি তোমার মৃত্যু ভুলে গেছো রক্তবীজ। ভুলে গেছো বহু যুগ আগে আমি তোমাকে বধ করেছিলাম। আমি সেই বিনাশেরই তো প্রতিশোধ নিতে এসেছি। রক্তবীজ,
তোমার সামনে একজন নয়, একাধিক রক্তবীজ রয়েছে। কি করে করবে তুমি আমাদের সংহার? রক্তবীজ, আমার অনেক অবতার আছে। আমি চণ্ডী, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী আর ভদ্রকালী। আর এই সব রূপে যে শক্তি বিদ্যমান, সেই আদি শক্তি তোমার সামনে দাঁড়িয়ে। রক্তবীজ, এই খড়গ দিয়ে তোমার সর্বনাশ করব আমি। আর তোমার রক্তের এক ফোঁটাও এই পাত্রের বাইরে পড়তে দেব না। তারপর না তুমি বেঁচে থাকবে, আর না বাঁচবে তোমার এই অসুর সেনা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।